বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো, জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যেই সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তো আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইল যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেরাদারদের যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপলগুলো একসাথ হইল। এই রোটেনগুলো অ্যাপলগুলো একসাথ হয়ে আমরা তাদের কাছে বারবার বললাম, সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে, সবাই হলো বিরোধিতা করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করব। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায় তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয় সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। তারিখে যে আমরা দাবিটা দিব ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার, আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতার থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে। থেকে আরও জিজ্ঞেস করলাম, কেউ হলো ইউএসএর লাইন ধরে, এক এমপি বলতেছে ইউএসএর কয়েকটা কোটা আছে পার্লামেন্টে, আমি যদি ওই কোটায় ঢুকতে পারি তাহলে তো আমাকে হলো পার্লামেন্টে হলো আমাকে তারা সহজে যেতে দিবে। আরও কিছু এমপি যারা আছে মানে এমপি হতে চায় তারা ঘুরে হলো দিল্লির দিকে, বলল দিল্লিরও বাংলাদেশে কিছু কোটা আছে। কেউ পাকিস্তানের দিকে ঘুরে, বাংলাদেশে নাকি পাকিস্তানের কিছু কোটা আছে। কেউ হলো চায়নার বেইজিংয়ের দিকে ঘুরে, বেইজিংয়েরও নাকি বাংলাদেশের পার্লামেন্টের কোটা আছে। এই কোটা করতে করতে 300 আসনে হলো 4-5 দেশ ভাগ করে নিয়ে যায়, বাংলাদেশের জনগণের আর কোনো কোটা থাকে না পার্লামেন্টে। এই হলো আমাদের পার্লামেন্ট। তো এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা আজকে যেহেতু স্মৃতিচারণ চলে এসেছে ওনাদেরকে স্মরণ, 5 তারিখে শাহবাগের দিকে আমি নাহিদকে দাঁড় করায়া হলো যে আমরা একটা ঘোষণাপত্র দিব। আসলাম, গিয়ে দেখি নাহিদ নাই, পার্লামেন্টের সামনে হলো সবাই জনস্রোত নাকি টেনে নিয়ে গিয়েছে। তো সেই দিন আমরা আর ঘোষণাপত্রটাও দিতে পারলাম না। তো সেই দিন দেখি সবাই সেলফি তুলতেছে। তো বললাম ভাই সেলফি তোলেন কেন? বললো বাংলাদেশের হলো বিজয় হয়েছে। তো আমি বললাম 3 তারিখে আমরা যে ঘোষণা দিয়েছিলাম সেটা কি শুনেছিলেন? হ্যাঁ শুনেছি। বললো কি শেখ হাসিনার বিদায়? আমরা বললাম আমরা তো ওই ঘোষণা দিই নাই, আমরা দিয়েছিলাম ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এটা কি আপনি বুঝেন? বললো যে শেখ হাসিনাকে বিদায় করতে মাঠে নেমেছি। যারা শিক্ষিত সমাজ তাদের সাথে কিন্তু আমরা কনসালটেশন করেছি, করার পরে রাজনৈতিক অস্থিরতা এবং বাস্তবতার ভিত্তিতেই কিন্তু আমরা দাবিটা দিয়েছিলাম। সেই দিন সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। 3 তারিখে যে আমরা দাবিটা দিব ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। পরে আমরা যখন শহীদ মিনারে গেলাম, প্রথমে একদিকে দেখলাম রুমিন ফারহানা, আসিফ নজরুল স্যার, আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। আমি সবাইকে বললাম এদের থেকে ভাগ, এরা যে কোন সময় আমাদের খায়া ফেলবে এটার কোনো নিশ্চয়তা নাই। ওনাদের থেকে দূরে সরে এক জায়গায় এসে দাঁড়াইলাম, সবাই দেখে এক আঙ্গুল তুলে আছে। বুঝলাম এই জনতার থেকে আজকে বের হওয়া যাবে না, দাবি আজকে দিয়া যাইতে হবে। তখন আমরা দাবি ঘোষণা করে দিলাম, কিন্তু সেই দাবিটা ছিল
ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফেসিবাদী যে ব্যবস্থাটা আছে এটা শুধু সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে পার্লামেন্টে দেখি এটাতে না, এটা একদম আগাগোড়া যখন পচে যায় তখন এই ফেসিবাদী ব্যবস্থা হলো বাংলাদেশে হলো মানুষের উপরে চেপে বসেছিল। এই যে পচা গলা সমাজ, সেই পচা গলা সমাজে ওই যে থাকে না, যদি একটা কুমড়া পচা হয় ওইটার সাথে যদি আরেকটা কুমড়ো রাখা হয় অথবা আরেকটা ফল রাখা হয় সেই ফলটা হলো পচে যায়। তো এই পচা ব্যবস্থায় আইসা হলো তারেক রহমান হলো দায়িত্ব নিয়েছেন। তো আমরা মনে করছিলাম যে পচা জিনিসকে উনি পরিষ্কার করবেন, পরিষ্কার করে উনি হলো একটু নির্ভেজাল থাকবেন। এই গত 5 মাসে যেটা আমাদের উপলব্ধি হইল যে পচা ফলের সাথে উনি তো সেগুলোতে পরিষ্কার করলেন না, সেই পচা ফলের উপরে উনি শুয়ে থাকলেন। তো তারেক রহমান এবং তার যে হাওয়া ভবনের যে কিচেন ক্যাবিনেট এবং তার যে ভাই বেরাদারদের যে কোরাম রাষ্ট্র পরিচালনা শুরু করলো, সব পচা রোটেন অ্যাপলগুলো একসাথ হইল। এই রোটেনগুলো অ্যাপলগুলো একসাথ হয়ে আমরা তাদের কাছে বারবার বললাম, সংসদে তারা প্রথম দিনে একটা আকাম করে বসলো, নিয়ে আসলো হলো চুপপুরে, সবাই হলো বিরোধিতা করলো এবং বলল আমরা হলো ওয়াক আউট করবো। সেই বিষয়ে তারা কর্ণপাত না করে সেখানে চুপ্পুকেই তারা রাখলো। এরপরে তাদেরকে বলা হলো যে বাংলাদেশে একটা বড় বিষয়, সেটা হলো সংস্কারের বিষয়। এটা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে সংস্কারের বিষয়ে। পরে লাস্ট পর্যন্ত বাংলাদেশে কুসংস্কার নামক একটা বাচ্চা জন্মগ্রহণ করলো। এই কুসংস্কার নামক বাচ্চার নাম হলো সংশোধন বাচ্চা। এই সংশোধন বাচ্চার হলো জন্মদাতা হলো সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনে আমরা বারবার বলেছিলাম, সালাউদ্দিন ভাই, আমি ওনার বাসায় গিয়েও বলেছি যে আপনি কেন সংস্কারের প্রশ্নে আসতেছেন না। বলল যে সংস্কারের পক্ষে যদি আমি আসি তাহলে যেই সরকার, এই সরকার তো হলো আমরা চালাইতে পারবো না, সরকারের কাছে ক্ষমতা থাকবে না, কিছু ক্ষমতা চলে যাবে বিরোধী দলের কাছে, কিছু ক্ষমতা চলে যাবে মিডিয়ার কাছে, কিছু ক্ষমতা চলে যাবে হলো বিচারালয়ের কাছে। তা আমি বললাম এটাই তো হলো বাংলাদেশ, আপনি তাহলে বাংলাদেশের এটা বিরোধী কোন জিনিসটা নিয়ে আসতেছেন? যেভাবে আছে বাপদাদারা চালাইছে এভাবে হলো চালাইতে হবে। তো বাপদাদারা যদি এভাবে চালায় থাকে তাহলে গত 31 দফা দিয়ে 17 বছর ধরে মানুষকে ভেলকিবাজিগুলা কারা দেখাইলো? কথা বললেই ওনারা গরম হয়ে যায়। তো আমরা বলবো এই যে জারজ বাচ্চা সন্তানটার জন্ম দিয়েছে সংশোধন যে কমিটিটা, এটার দিয়ে সংসদে তারা আরেকটা বাংলাদেশের সাথে গাদ্দারি করলো। এখন এইভাবে এটা এত পচে গিয়েছে, এই পচা জিনিস নিয়ে আমাদের আর কোনো কথা বলার প্রয়োজন নাই। তারেক রহমানের যেই স্বপ্ন বাস্তব মানুষের আকাঙ্ক্ষার জায়গায় তারা ছিল, এটার হলো এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছে। এই জন্য যে এক্সপায়ারি ডেট নিয়ে যে প্রোডাক্ট, এটা আসলে বাংলাদেশে চলে, বিদেশে এটা চলে না। আমি বিদেশে গিয়েছিলাম, সকালবেলা যে প্রোডাক্টটা এসেছে এটা যদি 2 দিন পরে এক্সপায়ারি ডেট হয়, সেটা যদি কোনো সুপার স্টোরে রাখা হয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হয়। আর বাংলাদেশে হলো আমরা যেই খাদ্যদ্রব্য গ্রহণ করি অধিকাংশ হলো এক্সপায়ারি ডেটের, 10 গ্রামের জায়গা হলো 6 গ্রাম দিয়ে রাখে এবং তারা হলো সগৌরবে প্রচার করে আমরা বড় ব্যবসায়ী। প্রিয় তারেক রহমান, আমরা আপনাকে সরকারে আরও 5 বছর রাখতে চাই। গুলশান অফিসে আমি হাজিরা দিয়েছি আগেও, আজকেও দিলাম, এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে আছি। এখন যাদের নিয়ে আমরা আছি তো পুরাটাই নষ্ট, তাহলে কোথা থেকে শুরু করব? কোথা থেকে শুরু করতে হবে? সেটা হলো আমাদের এই কুসংস্কার থেকে বের হয়ে সংস্কারের যাত্রায় বিসমিল্লাহ বলে শুরু করতে হবে।